আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্বে আমরা মূলত এইটা জানতে চেষ্টা করব যে আমরা কেন ইংরেজিতে কথা বলতে পারি না। ইংরেজিতে কথা বলার জন্য আমরা মূলত এটা মনে করি যে আমরা যদি টেন্স জানি তাহলে টেন্সের সাহায্যে আমরা যে কোনো ধরনের সেন্টেন্স মেক করতে পারি বা তৈরি করতে পারি। বাট টেন্স জানার পরেও আমরা যখন কমিউনিকেশনে যাই তখন দেখি যে আমাদের টেন্সের এই বেসিক স্ট্রাকচারগুলো আমাদেরকে কথা বলতে সাহায্য করে না, বা কথা বলার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারগুলোই কেবল ব্যবহার করতে পারি না। এর মূল যে কারণ সেটি হচ্ছে যে আমরা মূলত যখন প্রশ্ন করি তখন টেন্স এর ফরম্যাটের বাইরে আমরা বিশেষ ধরনের কিছু প্রশ্ন করে থাকি বা আমাদের করতে হয়। সেই প্রশ্নগুলো টেন্স দ্বারা আমরা সরাসরি হয়তো তৈরি করতে পারি না। আমরা সাধারণত টেন্সে যেটা শিখি সেটা হচ্ছে যে আমার একটি কলম আছে। সাপোজ আমি একটা সেন্টেন্স দিয়ে বলছি যে আমার একটি কলম আছে, একটি কলম আছে, কলম আছে। এই যে সেন্টেন্সটা আমরা তৈরি করলাম, আমার একটি কলম আছে, এটি আমরা টেন্স দিয়ে হয়তো ট্রান্সলেট করি এরকম করে যে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ, আই হ্যাভ এ পেন। তো আমরা মনে করি যেহেতু আমি একটা সেন্টেন্স তৈরি করতে পারি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, তাহলে কমিউনিকেশনের ক্ষেত্রে কি আমরা আই হ্যাভ এ পেন বা আমার একটি কলম আছে এটা বলি কিনা? হ্যাঁ, আমরা আমার একটি কলম আছে এই সেন্টেন্সটি ব্যবহার করি ইন কেস অফ অ্যান্সার। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে তোমার কি কলম আছে বা তোমার কাছে কি আছে, তখন কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর দিই। তাহলে আমাদের মেইন যে প্রবলেম সেটা হচ্ছে যে আহ, আপনার কাছে কি কোনো কলম আছে বা তোমার কাছে কি কোনো কলম আছে, আমরা যখন এই ধরনের প্রশ্ন করি তখন এই প্রশ্নের উত্তরে আমরা বলি যে হ্যাঁ আমার কাছে একটি পেন আছে। সো তোমার কাছে কি কলম কলম আছে, আমরা এই ধরনের একটা প্রশ্ন প্রথমে করি। সো তখন কিন্তু আমরা আর টেন্স এর স্ট্রাকচার দিয়ে এটাকে করতে পারি না। তখন আমাদের প্রশ্ন মেকিং এর যে ফর্মুলা সেগুলোতে যেতে হয় এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের তৈরি করতে হয়। এবং আমরা টেন্সের বেসিক ফরম্যাট এর সাথে সাথে যদি প্রশ্ন তৈরি করার ফরম্যাটগুলো প্রপারলি জানি তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের কমিউনিকেশনটা চালিয়ে নিতে পারবো। তাহলে এই যে প্রশ্ন আমার একটি কলম আছে আর তোমার কাছে কি কোনো কলম আছে, তখন আমরা কি করি, আমাদের এই ধরনের সেন্টেন্স যখন আমরা প্রশ্নবোধক বাক্যে কনভার্ট করতে চাই, সাপোজ আমার একটি কলম আছে, এটি আমি প্রশ্ন করতে চাই যে তোমার কাছে কি আছে বা আমার কাছে কি আছে, তো তোমার কাছে কি কলম আছে, তখন আমি বলি মানে হ্যাঁ না, এর উত্তর হচ্ছে যে ইয়েস। আমরা আগে প্রথমে উত্তরটা দেখি, উত্তরটা হচ্ছে ইয়েস, ইয়েস আই হ্যাভ, এরকম বলি আই হ্যাভ, এটা বলি। অথবা আমরা বলতে পারি যে ইয়েস আই হ্যাভ এ পেন, ইয়েস, ইয়েস আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। আমরা কিন্তু এই ধরনের উত্তর দিই। সো যখন আমরা হ্যাঁ বোধক প্রশ্ন দিই, উত্তর দিই, অথবা আমরা এটাকে না বোধকও বলতে পারি, আমরা বলতে পারি যে নো, নো আই হ্যাভ নট, অথবা আমরা বলতে পারি নো আই হ্যাভ নো পেন, অথবা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে নো আই হ্যাভ নো পেন। আমরা এই ধরনের উত্তর দিয়ে থাকি। সো আমার একটি পেন আছে, এই যে প্রশ্ন তোমার কাছে কি একটি কলম আছে, এই যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমরা বলি হ্যাঁ আমার কাছে একটি কলম আছে, হ্যাঁ আমার কাছে একটি কলম আছে, বা আমার না আমার কাছে কলম নেই। তাহলে আমরা উত্তরটা দিলাম আসলে হ্যাঁ দ্বারা অথবা না দ্বারা, অথবা আমরা সিম্পলি বলতে পারি হ্যাঁ অথবা না। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যখন আমরা একটা সেন্টেন্সকে প্রশ্নবোধক করি তখন এখানে অক্সিলারি ভার্ব চলে আসে। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। যেমন আমি বলছি আই হ্যাভ এ পেন, তাহলে এর প্রশ্ন তৈরি করার জন্য আমরা বলবো ডু ইউ, মানে কেউ যখন আমাকে বলবে তখন আমি বলবো সে আমাকে বলবে যে তোমার কাছে কি কোন কলম আছে, তখন সে বলবে ডু ইউ হ্যাভ এ পেন, ডু ইউ হ্যাভ এ অ্যানি পেন,
বা এরকম আর কি। সো আমরা বলছি ডু ইউ হ্যাভ এ পেন অর অ্যানি পেন, আমরা বলতে পারি অ্যানি পেন বললে এটা বেটার হয়। অ্যানি পেন, তোমার কাছে কি কোনো কলম আছে? এখন আমাদের এই যে প্রশ্ন তৈরি করা, সেই প্রশ্ন তৈরি করা আমাদের কাছে ডিফিকাল্ট মনে হয় বিধায় কিন্তু আমরা আসলে আমাদের কমিউনিকেশনটা করতে পারি না। তাহলে বেশি বেশি কমিউনিকেশন করতে চাইলে বা কমিউনিকেশনের জন্য নিজেকে উপযোগী করে তৈরি করতে চাইলে আমাদেরকে অবশ্যই প্রশ্ন তৈরি করতে পারতে হবে। অনুরূপভাবে আমি যদি আরেকটি সেন্টেন্সে যাই যে তোমার কয়জন ভাই বোন, বা আমার ভাই বোন আছে, আমার দুইজন ভাই একজন বোন আছে, আমরা যদি এরকম একটা সেন্টেন্স তৈরি করি যে আমার দুইজন ভাই ও একজন বোন আছে। সো এই সেন্টেন্সটা আমরা কিন্তু টেন্স দিয়ে গঠন করতে পারি যে হ্যাঁ আমার দুইজন ভাই ও একজন বোন আছে। এটার যখন আমরা ট্রান্সলেট করি তখন আমরা কি বলি? আমরা বলি যে I have two brothers. I have two brothers and one sister. এটা কিন্তু আমরা টেন্স দিয়ে তৈরি করতে পারি যে হ্যাঁ আমার দুইটা ভাই এবং একটা বোন আছে। বাট আমরা এই কথাটা কাউকে গিয়ে ইচ্ছে করেই বলি না যে শোনো আমার দুইটা ভাই একটা বোন আছে, এরকম না। যখন আমাদেরকে কেউ একজন প্রশ্ন করে বা আমি যখন কাউকে প্রশ্ন করি যে তোমার কয়জন ভাই বোন আছে, তখন কিন্তু তার উত্তরে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করি। সুতরাং আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। সো এই প্রশ্ন আমরা কিভাবে তৈরি করতে পারি? আমরা বলতে পারি যে কতজনের ইংরেজি হচ্ছে হাউ ম্যানি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স মানে কতজন ভাই এবং বোন। হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স এর মানে হচ্ছে কতজন ভাই এবং বোন তোমার আছে। তাহলে তোমার আছে ইউ হ্যাভ, আর প্রশ্ন করার জন্য আমরা বলবো ডু ইউ হ্যাভ। আমরা জানি যে যখন আমরা হ্যাঁ বোধক বা না বোধক প্রশ্ন করি তখন ডু দিয়ে হয়, বাট আমরা যখন ডব্লিউএস কোশ্চেন করি তখন ডব্লিউএস ওয়ার্ডের পরে এই যে WH ওয়ার্ড এর পরে আমাদের ডু অক্সিলারি ভার্ব হিসাবে বসে। তাহলে আমরা বলছি হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ। তার মানে আমরা যে প্রশ্ন করলাম সেটা হচ্ছে তোমার কয়জন ভাই এবং বোন আছে। তাহলে এর বাংলা হচ্ছে তোমার কয়জন ভাই এবং বোন আছে। সো এইভাবে কিন্তু আমাদের কমিউনিকেশন করতে হয়। তাহলে আমাদের মেইনলি খেয়াল রাখতে হবে যে কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের মেইনলি প্রশ্ন মেকিং নিয়ে এক্সপার্টনেস থাকতে হয়। প্রশ্ন মেকিংটা আমরা যদি ভালো করতে পারি, আমরা যদি বেশি বেশি প্রশ্ন তৈরি করতে পারি, তাহলে আমাদের কমিউনিকেশনটা ইজি হয়ে যায়। এবং আমরা এর পরের যে ধারাবাহিক প্রশ্নগুলো আছে, ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোতে আমরা এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব। সাপোজ আমি এবার এসএসসি পাস করেছি, আমি যদি এটা বলি যে আমি এবার এসএসসি পাস করেছি, আমি আমি 2000 সালে বা 2020 সালে এসএসসি পাস করেছি, এই ধরনের একটা বাক্য হলে তখন আমরা কাউকে গিয়ে বলি না আমি 2021 সালে বা 2020 সালে এসএসসি পাস করেছি, বরং কেউ একজন আমাকে প্রশ্ন করে তুমি কোন সালে এসএসসি পাস করেছো, তার বিপরীতে কিন্তু আমরা বলি যে আমি 2000 সালে বা 2020 সালে এসএসসি পাস করেছি। সো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন মেকিংটা জানতে হয়। তো আমরা এখানে মেইনলি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের টেন্স হিসাবে যে জানতে হবে, টেন্স হিসাবে যে টেন্স সম্পর্কে জানতে হবে সেগুলো আমরা আমাদের বইয়ে দেখি যে আমাদের 12টা টেন্স দেওয়া আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স,
ফিউচার টেন্স থেকে। বাট আমরা এখানে মূলত কমিউনিকেশনের জন্য এতগুলো টেন্স ব্যবহার করি না, আমরা মূলত 4টি টেন্স ব্যবহার করি, আমরা সেটা মনে রাখবো। 1 নাম্বার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট indefinite tense, indefinite tense। 2 নম্বরে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে past indefinite tense, past indefinite tense। 3 নম্বরে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে future indefinite tense, future indefinite tense। এবং আমরা আরো একটি টেন্স ব্যবহার করি, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমাদের খুব বেশি ব্যবহার করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এই 4টি টেন্স মূলত আমাদের কমিউনিকেশনে ব্যবহার হয় এবং আমরা 80 থেকে 90% কমিউনিকেশনের যে সেন্টেন্স ব্যবহার করি সেগুলো মূলত এই 4টি টেন্স দিয়ে তৈরি হয়। সুতরাং আমরা অনেক বেশি চিন্তিত হব না, আমরা খুব সহজেই এই 4টি টেন্স আয়ত্ত করে ফেলবো। এবং মূলত এই প্রথমের 3টি টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স মূলত সেম, একই রকম। এখানে কিছু অক্সিলারি ভার্বের ব্যবহার আছে যেটা ভিন্ন, সেটা আমরা খুব সহজেই হয়তো জেনে নিব বা জানতে পারবো। তো আমরা এই 4টি টেন্স জানার মাধ্যমে কিন্তু আমাদের এই প্রশ্ন মেকিং এর যে কৌশল সেটা আমরা রপ্ত করব। তো তোমরা সে পর্যন্ত সাথে থাকো, আমরা পরবর্তী পর্বে একটি একটি করে টেন্স এবং তাদের গঠন শৈলী এবং আমরা সেই টেন্স দিয়ে কিভাবে কমিউনিকেশনে আমাদের সেন্টেন্সগুলো তৈরি করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সাথে থাকো। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবো। ধন্যবাদ।